ভারতের মুদ্রণের ইতিহাস এক বিস্ময়কর অধ্যায়। কারণ 15ই আগস্টের পরে 100 টাকা করে টিকিট কেটে আপনাদের দেখতে হবে। আলিপুর জু থেকে খুব কাছেই কিন্তু শব্দ মিউজিয়াম। এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি ব্লক এতে শব্দলোক। सर सर वार्ड म्यूजियम, वार्ड म्यूजियम আমাদের যেতে হবে এই রাস্তা দিয়ে সোজা, তারপর আমাদের বাঁদিকে টার্ন নিতে হবে। তাহলে আমাদের আজকে গন্তব্য শব্দলোক, মিউজিয়াম অফ ওয়ার্ড। এমন এক বৃষ্টি ভেজা দিনে মনে হচ্ছে এক টুকরো ডুয়ার্সের কোলে আমরা চলে এসেছি। লাগাতার সংগঠনের কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে। রোজকার দৌড়ঝাঁপ করতে করতে ক্লান্ত বিধ্বস্ত। মনে হলো এই কলকাতার বুকে যদি কোথাও একটি এমন জায়গা খুঁজে পাওয়া যায়, এখানে একটু মন ভরে শ্বাস নেওয়া যাবে, আবার এক কোনো দৃশ্যময় জায়গাতেও ভিজিট করা যাবে। তো এটাই বলতে বলতে আমরা চলে এসেছি আজকে প্ল্যান করে ওয়ার্ড অফ মিউজিয়াম, মিউজিয়াম অফ ওয়ার্ড স্যার, শব্দলোক। যেটা কদিন আগেই 19 তারিখ মনে হয় 19শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই মিউজিয়ামটা উদ্বোধন করেন। চলুন তাহলে। 15ই আগস্ট অবধি হচ্ছে এন্ট্রি ফ্রি, আর তারপর থেকে টিকিটের ব্যবস্থা। তাহলে 15ই আগস্ট অবধি যেহেতু ফ্রি রয়ে গেছে, তাই আমরা চলে এসেছি। কারণ 15ই আগস্টের পরে 100 টাকা করে টিকিট কেটে আপনাদের দেখতে হবে। তাহলে আপনারা যারা ভিডিওটা দেখবেন 15ই আগস্টের আগে কিন্তু চলে আসবেন। চলুন তাহলে যাওয়া যাক। কেউ বলেন শব্দই নাকি ব্রহ্ম, আবার কেউ বলেন শব্দের অন্দরেই লুকিয়ে থাকে একটি জাতির সামগ্রিক ইতিহাস। আজ আমরা যে শব্দ বলি 1000 বা 2000 বছর আগে, তা ঠিক কেমন শোনাতো? সেসব শব্দের অর্থই বা কেমন ছিল? শব্দকে ঘিরে এমন অজস্র প্রশ্নের উত্তর খুঁজতেই কলকাতায় তৈরি হলো দেশের প্রথম ল্যাঙ্গুয়েজ মিউজিয়াম বা মিউজিয়াম অফ ওয়ার্ড, অর্থাৎ শব্দলোক। 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম এমন একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন। 2021 সালে শুরু হয় কাজ। জাতীয় গ্রন্থাগার, সংস্কৃতি মন্ত্রক, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এর যৌথ উদ্যোগে তৈরি করা হয় এই জাদুঘর। চলুন তাহলে আর দেরি না করে পাশের যে কাউন্টার রয়েছে সেখানে আমরা ব্যাগটা রেখে আসি, আর তারপরে আমরা প্রবেশ করি এ শতকের অন্যতম আশ্চর্য তথা শব্দের যে জাদুঘর সেখানে। हलचल पैदा करती है। भारतीय दर्शन में इसे हमें अनेक प्रकार से समझाया गया है और उनमें से एक है शिव का डमरू। डमरू शिव के ब्रह्मांडीय नृत्य का एक महत्वपूर्ण हिस्सा है, जो एक ऐसे ब्रह्मांड का प्रतिनिधित्व करता है जो सृजन और
विनाश के चक्र में। संस्कृत व्याकरण में पनीनी ने अपने ग्रंथ अष्टाध्यायी में उल्लेख किया है कि शिव तांडव के अंत में शिव ने 14 बार अपना डमरू बजाया, जिससे বাংলা ঘুমপাড়ানি মাসে ঘুমপাড়ানি মাসে এটা বাজানো যায়। এই মিউজিয়ামটা আর 5টা মিউজিয়ামের মতো নয়। এই মিউজিয়ামের বিশেষত্ব হলো এখানে গেলে শুধু শব্দের ইতিহাস জানা নয়, সেই ইতিহাসকে নিজের চোখে পরখ করা ও কানে শোনার সুযোগও মিলবে। কারণ মিউজিয়াম কর্তৃপক্ষ শব্দ, ধ্বনি, লিপি আর ইতিহাসকে এক সুতোয় গেঁথে তুলেছেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে। সেই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে মিউজিয়ামে তৈরি হয়েছে 9টি থিম ভিত্তিক গ্যালারি। আদি শব্দ, মাতৃভাষা, ভাষার বিবর্তন, মৌখিক ঐতিহ্য, বিভিন্ন ভাষার মহাপুরুষদের অবদান, পারফর্মিং আর্টস, সার্বজনীন সংলাপ এবং পাবলিক লাইব্রেরির ইতিহাস সবই রয়েছে এই এক ছাতার তলায়। তবে আমার মনে হলো এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণীয় হলো এক একটি শব্দের সফরের কাহিনী। কোনো শব্দ 1000 বা 2000 বছর আগে ঠিক কিভাবে উচ্চারিত হতো, তার অর্থ কী ছিল, আর সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে বদলেছে তার রূপ ও ধ্বনি, তা অডিও ভিজুয়াল প্রযুক্তির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। এর ফলে ভাষার ইতিহাস শুধু পড়া নয়, শোনাও যাবে। চর্যাপদের যুগ বলতে চর্যাপদ সাহিত্য যুগ শুরু চোলা রিজন সবই ভুলভাল ভাবে বলছে। 5টা কি আছে দেখুন, 5 দিল্লি সালতানাত, দিল্লি সুলতানি বলে 10টা সিন্ধি সাহিত্য। আপনি সিন্ধিটা সিন্ধি এটা এক করে পাল্টে দাও। নেক্সট কি আছে? তাহলে যেটা আপনাদের আমরা আগেই বলেছিলাম যে এই মিউজিয়ামটা কেন আর 5টা মিউজিয়ামের থেকে আলাদা। অন্য মিউজিয়ামগুলোতে যেমন বলা থাকে যে এখানে ধরবেন না, এখানে ছোবেন না, এখানে সামনে যাবেন না, কিন্তু এখানে রয়েছে
ডিজিটাল ডিসপ্লে ও ইন্টারঅ্যাক্টিভ ইনস্টলেশনের মতন আধুনিক প্রযুক্তি। অর্থাৎ আপনার পছন্দসই যে সমস্ত জায়গা, যে সমস্ত অংশ বা যে সমস্ত বিবর্তনগুলো আপনারা দেখতে চান, জানতে চান, সেগুলো আপনারা নিজেদের পছন্দ মতন ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পাবেন। ভারতের মুদ্রণের ইতিহাস এক বিস্ময়কর অধ্যায়। বিদেশি প্রযুক্তি কিভাবে বহু ভারতীয় ভাষার প্রয়োজন অনুযায়ী রূপান্তরিত হয়েছে তারই কাহিনী। ইউরোপ থেকে সমুদ্রপথে বাণিজ্য, মিশনারি কার্যক্রম এবং ঔপনিবেশিক যোগাযোগের মাধ্যমে মুদ্রণ ভারতে পৌঁছায়। প্রথম দিকে সমুদ্রপথে এসে বন্দর নগরীগুলোতেই প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক মুদ্রণ পদ্ধতি নির্ভর করত জলযুক্ত ধাতব অক্ষরের উপর। পৃথক অক্ষর সাজিয়ে তাকে কালি লাগিয়ে কাগজে চাপ দেওয়া হতো। ফলে তারপর আপনাদের আমরা আগেই বলেছি যে এই মিউজিয়ামটা হলো ভারতবর্ষ তথা দেশের মধ্যে সমৃদ্ধ ভাষাগত ঐতিহ্য, বৈচিত্র্য ও বিবর্তনকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা প্রথম বৃহত্তম প্রজেক্ট। যেখানে সাধারণত অন্যান্য জাদুঘরের মতো এখানে নীরবতা পালনের কোনো কড়াকড়ি নেই। দর্শক শব্দ শুনতে, স্পর্শ করতে ও নানা রকম লিপির গঠন দেখতে এবং ভাষার বৈচিত্র্যের সাথে সরাসরি তারা ইন্টারাকশন করতে পারবেন। ভারতবর্ষের শত শত আদিবাসী ভাষা ও উপভাষার বিভিন্ন লিপি ও কথ্য ও ঐতিহ্যের নানা ইতিহাস কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মিউজিয়ামে। এইগুলোই হবে। শৃঙ্গার, হাস্য, রৌদ্র, করুণ, বিভৎস, ভয়ানক, বীর, অদ্ভুত আর শান্ত। যারা নাচ শেখে তারা হচ্ছে Sri Lanka shares deep religious and linguistic ties with India. Buddhism carried Pali and Sanskrit texts across the sea. These
হচ্ছে সাউন্ড মিউজিয়ামের অন্যতম। পাশইয়ে ইঁদুর ছানা ভয়ে মরে। खम्मागिरी धालकालू जय भोले प्रणाम। এটাই হচ্ছে এটাই হচ্ছে। না না, তাহলে আজকের ভিডিওটা এখানেই থাক। কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু আপনারা নিজেদের মধ্যে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হবে আরও কোনো একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।